রবীন্দ্রনাথ ঘোষ কে সিনেমায় তিনি অভিনয় করবেন, এর সূত্রপাত কোত্থেকে হলো? আর খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু এখানে প্রেম রয়েছে, নায়িকার চরিত্র কে করছে, ভারতবর্ষের না বাংলাদেশের? আমি অভিনয় করব, অভিনয় করে আমি বদনাম কামাবো, এটা আমার পক্ষে পসিবল না। আমরা তো অনেক সময় দেখতে পারি খেলা থেকে চলচ্চিত্র থেকে যারা অভিনেতা অভিনেত্রী বা খেলোয়াড় যারা আছেন তারা রাজনীতিতে পা দেন, তো সেরকম কি কোনো ইচ্ছে রয়েছে? আমি যেই ক্যারিয়ারে এসেছি আর কি, মানে আমি যেই প্রফেশনে কাজ করছি, মূলত এই প্রফেশনটা আমার ফ্যামিলি পছন্দ করে না, ফ্যামিলির বিরুদ্ধে করতে হচ্ছে। জন্মের পরে বাবারে দেখি নাই, 3 বছর বয়সে মায় আমারে থুইয়া আরেক বেটারে বিয়ে করে চলে গেছে। এই দেশের আলো বাতাসের মধ্যে আমি বড় হয়েছি, চুরি ডাকাতি করি না, এইসব সৎভাবে বাইসে থাকটের লেগা, এই সৎভাবে বাইসে থাকটের লেগা এই কাগজ টুকানোর কাপ লইছি। মাঝে মাঝে ইচ্ছা হয় নিজের নিজে বাইরে ফেলি, এত কষ্ট আর অপমান আর ভাল লাগে না, সব আর ভাল লাগে না। নমস্কার, আমি দেবাশিস চক্রবর্তী। আজকে আবার নতুন অতিথি নিয়ে আপনাদের সামনে এসেছি, প্রতিবারের মতোই। তবে আজকের অতিথি খুব স্পেশাল অতিথি আমাদের। আজকে যিনি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি ওপার বাংলা এপার বাংলা দুই বাংলাতেই জনপ্রিয় সমানতালে। তিনি আর কেউ নন, চলচ্চিত্র অভিনেতা, চিত্রনায়ক এবং অনেকের হৃদয়ের মণিকোঠায় তিনি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন যুবরাজ খান। যুবরাজদা, প্রথমে কোচবিহারে এসছো এবং আমাদের সঙ্গে কথা বলছো, আজকে সময় দিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। জি, অনেক অনেক শুকরিয়া। শুধু দর্শক নমস্কার, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি পূর্বোত্তর মিডিয়া অ্যান্ড প্রিন্ট মিডিয়ার সাথে সম্পৃক্ত সকল শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী যারা আছেন, সকল দর্শক যারা আছেন, যারা পূর্বোত্তরের সাথে সম্পৃক্ত আছেন, সকল কর্মকর্তা এবং টেকনিশিয়ান, সবার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। সর্বপ্রথম প্রথমেই জানতে চাইবো, কোচবিহারে এই নিয়ে মানে কবার আসা হলো? কোচবিহারে এ নিয়ে মোটামুটি আশা হচ্ছে, আসলে ওভাবে কাউন্ট করা হয়নি। আচ্ছা, তো তারপরেও তো মনে হয় 5-7 বার 5-7 বার আসে। তারপরে কোচবিহারের সঙ্গে তোমার একটা আলাদা মনের টান হয়ে গেছে। হ্যাঁ, কোচবিহারের সাথে আমার একটা অন্তঃস্থল থেকে একটা রিলেশনশিপ হয়ে গেছে। এখানকার একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে মানে সকলের সঙ্গে সকল জনগণ, জি, এখানে আসার পর ভীষণ আপন, মানে আমার কাছে ভীষণ আপন মনে হয়। এতটাই আপন, মানে আমি তেমন কোনো ডিফারেন্স খুঁজে পাই না, এই হচ্ছে বিষয়টা। মানে বাংলাদেশের সঙ্গে তার আগে একটা খুব কৌতূহল বশত একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে। গতকালই তুমি আমাদের এখানকার যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন এবং বর্তমান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে একটি সিনেমার শুটিং করেছো, সেই ব্যাপারে যদি একটু বলো এবং এই অভিজ্ঞতা যদি একটু জানাও। রবীন্দ্রনাথ ঘোষ স্যার, উনি তো প্রাক্তন মন্ত্রী এবং খুব জনপ্রিয় একজন রাজনীতিবিদ, রাজনৈতিক গুরু। উনি ব্যক্তি হিসেবে উনি অনেক বড় মনের মানুষ, উদার মন মানসিকতা, খুব সুন্দর মনের মানুষ। ফর দিস রিজন আমি ওনাকে আমার অন্তঃস্থল থেকে স্যালুট জানাই ব্যক্তি হিসেবে। পাশাপাশি ওনার সাথে আমার যে কাজ করার একটি মানে সৌভাগ্য হয়েছে, রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় স্যারের সাথে, এই ব্যাপারে আমি অনেক আগে থেকে আমার কাছে ভালো লাগতো। আমি দেখেছি ওনার কিছু কিছু এজেন্ডা, কালচারাল বিষয়গুলো নিয়ে। এর আগে আমার সাথে যখন অনিল অধিকারী দাদা, মানে বিধায়ক প্রাক্তন, ফালাকাটায় ছিলেন, তো উনি তো এখন মানে ইয়ে করেছেন, নেই, মানে মারা গিয়েছেন উনি। তো যাই হোক, অনিল অধিকারী দাদা থাকাকালীন সময় থেকেই মানে আমি দেখেছি রবীন্দ্রনাথ ঘোষ মহাশয় স্যার উনি এই কালচারের বিষয় উত্তরবঙ্গকে তুলে ধরার জন্য সাংস্কৃতিক অঙ্গনে যে ভূমিকা উনি পালন করেছেন বা যে কথা দিতেন, এই কথাগুলো আমি অনেক সময় দেখেছি। আমি বাংলাদেশি হয়ে
আমি দেখেছি উনি ওনার কথাগুলো পালন করেছেন বা পালন করার চেষ্টা করেছেন যতটুকু, অনেকটাই। সেই জন্য এটা আমার কাছে ভীষণ ভালো লাগতো। তখন থেকে আমি মনে মনে ভাবতাম যে উনার আর আমার যদি কখনো কাজ হয় তাহলে বোধহয় ভালো হবে। আচ্ছা, এই যে হঠাৎ করে রবীন্দ্রনাথ ঘোষ কে সিনেমায় তিনি অভিনয় করবেন, এর সূত্রপাত কোত্থেকে হলো, মানে কিভাবে এই জিনিসটা শুরু হলো, কিভাবে? আসলে এই বিষয়টি স্যারের সিনেমা, এটা আমি মনে করি যে এটা একটা ওনার একটা নতুন সংযোজন, একদম, তাই না? একটা নতুন একটা দিকমাত্রা বা দিকপাল ওনার হয়েছে, সূত্রপাত ঘটেছে। ওনার তো লুকিং নাইস, হাইট নাইস, একদম। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে ওনাকে ভালো লাগতো। আমার যে এখানকার যে মানে এই ফিল্মের যে ডিরেক্টর, ডিরেক্টর আমাদের সম্মানিত দেবকুমার দাদা, তো দেবকুমার দাদা ওনাকে প্রস্তাবনা দিয়েছেন। তারপর আমার সাথে ওনার কথা হয়েছে। আমি বলেছি, স্যার আপনি যদি মানে কাজ করেন এটা ভালো হবে এবং খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মানে মাস্টার মশাই, মাস্টারমশাই। জি জি, তো ক্যারেক্টারাইজেশনের সাথে একটা মিল আছে না, তো সেই দৃষ্টিভঙ্গি থেকে গল্পটা কি নিয়ে, মানে কি নিয়ে গল্পটা, এবং দর্শক এটা কবে দেখতে পারবে, আর এই সিনেমা কোথায় কোথায় রিলিজ করবে, কি কি চিন্তা ভাবনা রয়েছে? জি জি, যে বিষয়টা আপনি বলেছিলেন সেটা হচ্ছে আপনার গল্পটি মূলত হচ্ছে, গল্পের নাম হচ্ছে শূন্য হৃদয়। আচ্ছা, এই গল্পটি একটি টুইস্ট এবং একটু বিকল্প ধারা। আসলে তো সবাই বলে সবার ফিল্মের মধ্যেই তো ইয়ে থাকে, ব্যতিক্রমী থাকে, ব্যতিক্রম ভাব আছে। সবাই সম্মানিত ডিরেক্টর মহোদয় ওনারা, এবং ভালো ফিল্ম তো বানান ওনারা। ওনাদের সবার জন্য আমার অন্তঃস্থল থেকে সকল পরিচালক মহোদয়দের জন্য শ্রদ্ধা। তো আমাদের এই গল্পটা বেসিক্যালি হচ্ছে গ্রামীণ প্রেক্ষাপট থেকে তুলে ধরা। এখানে স্টোরিতে হচ্ছে আমাদের সমাজে গ্রামীণ প্রেক্ষাপটের মধ্যে গ্রাম থেকে অনেক মানুষ কিন্তু শহরে চলে যায়, সেখানে যে বিত্তবান হয়, বিত্ত বৈভবের মালিক হয়, একটা পর্যায়ে আবার কিন্তু গ্রামে আসে, পুরনো স্মৃতিতে। হ্যাঁ, পুরনো স্মৃতিতে ঘুরতে আসে, বেড়াতে আসে। সেখান থেকে সেই গ্রামেও কিন্তু দেখা যাচ্ছে তার সহপাঠী বা তার বন্ধু, তারও পরিবার আছে, বা পরিবার তারা হয়তো বা ধনী হয়ে গেছে, ওরা হয়তো বা একটু গরিব রয়ে গেছে। পার্থক্য শুধু এই জায়গাটার মধ্যে থাকে, অনেক সময় দেখা যায়। তো এর পাশাপাশি এই গল্পে মানে এই বিষয়টা থাকছে, মানে বিশেষ করে ফ্যামিলি ফিকশন, ফ্যামিলি ড্রামা, ক্লাসিফিকেশন ধনাঢ্য, নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, বেসিক্যালি গরিব ধনীর একটা জি জি, গরিব ধনীর একটা ব্যাপার থাকবে। বাট এখানে যে একটা প্রেম আছে, সেই প্রেমটা গরিব ধনীর মধ্যে প্রেম হয়, আমরা অনেক ছবিতেই দেখি। এখানেও কিন্তু গতানুগতিক ধারায় গরিব ধনীর মধ্যে প্রেমের একটা এজেন্ডা তৈরি হয়েছে, একদমই জি। বাট হলেও এটার সমাপ্তিটা সম্পূর্ণ ডিফারেন্ট, অনেকটাই ব্যতিক্রম, Tragic, ট্র্যাজেডি লাইক এজ এ রোমিও এন্ড জুলিয়েট। আচ্ছা, মানে মিল হবে না আর কি। আমি পুরো বলে দিলে দর্শক তারা আগ্রহ হবে। একদমই একদমই দাদা, আরেকটা আমি আমাদের পরিচালক মহোদয় অনুমতি পেতে বলাটা আমার আমরা শুনতেও চাই না, দর্শক হলে গিয়েই দেখবে। এটার মধ্যে ভীষণ পরিমাণ মানে আছে, মিল হবে, মিল না হলে প্রেম হবে কিভাবে, কিন্তু এটার মধ্যে আছে ট্র্যাজেডি আছে, কমেডি আছে, ট্র্যাজেডি আছে, কমেডি আছে, ড্রামা আছে, ক্লাইম্যাক্স আছে, অ্যাবসলিউটলি। এটা মানে এই গল্পটা চুজিং হয়েছিল অনেক আগে। আচ্ছা, তখন আরেকজন সম্মানিত ব্যক্তি স্টোরিটা নেওয়ার জন্য খুব ইয়ে করেছিল। তো যাই হোক, আমরা স্টোরিটাকে আমাদের ইয়েতে নেওয়ার জন্য মানে তখন একটা সম্পর্ককে বিল্ড আপ করার চেষ্টা করি। তো স্ক্রিপ্ট রাইটার বললেন যে কি বলে, স্ক্রিপ্ট দিতে সময় লাগবে অনেক, এইটা সেটা। আমি বললাম কি বললাম, তুমি না বললে আমাকে স্ক্রিপ্ট তুমি ইস্যু করছো, তোমার রেডি হয়ে গেছে, রেডি আছে, আর এখন তুমি বলছো এত সময় লাগবে, তুমি কি আমার সাথে শিখাচ্ছ আমাকে? আচ্ছা, আমি কি মানে বুঝতে পারি না, যুবরাজ ভাই এই এটা আমরা শোনো, আমাকে আমাদের পরিচালক মহোদয় ফোন করেছেন, আর এটা ব্যাপার এখন কিন্তু আর্জেন্ট। আর্জেন্টে কি করতে হবে সেটা বলো, তুমি কিভাবে তোমার
তোমার রোগ কিভাবে তাড়াতাড়ি কি অ্যান্টিবায়োটিক তোমাকে প্রশিক্ষণ করতে হবে, এরকম একটা ব্যাপার আর কি। তো তুমি সেটাকে সেভাবে ইয়ে করো, মানে গল্পটা নিঃসন্দেহে একটু ব্যতিক্রমী ধারা। আর খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু এখানে প্রেম রয়েছে, নায়িকার চরিত্র কে করছে, ভারতবর্ষের না বাংলাদেশের? এখানে নায়িকার চরিত্রটি বেসিক্যালি ভারতবর্ষেরই করছে। ভারতবর্ষের। হ্যাঁ, শুধু মানে হিরো হিসেবে আমি বাংলাদেশ থেকে, মানে গান কিরকম রয়েছে এখানে? গান বোধহয় মেবি স্ক্রিপ্ট অনুযায়ী 4-5টা, এর মধ্যে একটা আইটেম সং আছে। এখানে কি আমাদের এই আইটেম সং যেরকম কি ওই যে গ্রামাঞ্চল তো, ওই যে যাত্রাপালা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে হবে আইটেম। আচ্ছা, এখানে কি ভাটিয়ালি গান বা আমাদের এই লোকাল ফোক সং কি থাকবে? আইটেম সং এর মধ্যে দেখি কিভাবে করে, আচ্ছা। এটা ডিরেক্টর মহোদয় বলতে পারবেন। একদমই একদমই। আর দাদা, একটা খুব জানতে ইচ্ছে হচ্ছে, বাংলাদেশ কিন্তু ইদানিং নাটকের ক্ষেত্রে এবং সিনেমার ক্ষেত্রে একটা আলোড়ন সৃষ্টি করছে। যেমন আমরা মুশাররফ করিমকে দেখেছি, খুব জনপ্রিয় ভারতবর্ষে। ইদানিং চঞ্চল চৌধুরী খুব দারুণ অভিনয় করছেন। তো আপনাকে আমরা কিভাবে রেগুলার আমরা দেখবো, মানে সেরকম কি কোনো রকম কথাবার্তা চলছে বা সেরকম কোনো রকম প্ল্যানিং কি আছে? আপনার সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ। আসলে মুশাররফ করিম সাহেব উনি আমার সিনিয়র অভিনেতা, চঞ্চল চৌধুরী উনি আমার সিনিয়র হবেন। ওনারা আছেন হচ্ছে ফিল্ম লাইনে, সরি নাটক মিডিয়া। ওনারা হচ্ছে নাটক মিডিয়ায়, আমি যুবরাজ হচ্ছে ফিল্ম মিডিয়ায়, ঠিক আছে। বাট উই আর আর্টিস্ট, আমরা তো শিল্পী। তো ওনারা ভালো অভিনয় করেন, ভালো কাজ করেন, ওনাদের জনপ্রিয়তাও ব্যাপক। আমাদের যেমন ফিল্মে আছেন আমাদের প্রয়াত মান্না ভাই, সারা বাংলাদেশ তিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন। অনেক বড় বড় স্টার বাংলাদেশে সবাই সম্পর্কিত জানেন, ইলিয়াস কাঞ্চন ভাই থেকে শুরু করে আমাদের মান্না ভাই, তারপরে সালমান শাহ, শাকিব খান সাহেব, ঠিক আছে, প্রয়াত নায়ক রাজ্জাক সাহেব, ফারুক সাহেব, আমাদের বর্তমান যিনি মাননীয় সাংসদ, ওনার তো ব্যাপক সারা ওয়ার্ল্ড ওয়াইড ওনাদের পরিচিতি। তো আমরা তো সেখানে, আমি যুবরাজ ছোট মাপে, তো আমাকে দর্শকরা অনেক সময় কিন্তু বাংলাদেশ থেকে সেম প্রশ্ন করে যে আমাকে ফেসবুকে বা ফোনে, যুবরাজ ভাই আপনার নেক্সট মুভি কবে আসতেছে বা নেক্সট কাজটা কবে দেখতে পাবো। আসলে আমি একটু মানে পারিবারিকভাবেও, মানে আমি আমার মা একটু অসুস্থ মানে ছিলেন, ওনার ট্রিটমেন্টাল কাজ বা আরো কিছু আনুষঙ্গিক, আমি আবার কিছু সাংগঠনিক কাজেও বিজি থাকি, যে জন্য আমরা ওই প্রশ্নে আসবো পরে। তো মানে এই জন্য মানে আমার কাজ একটু কম করা, মানে কাজ কমিয়ে দিয়েছিলাম মাঝখানে, কিন্তু এখন আবার শুরু করেছি। ভারতবর্ষে এবং আমাদের পশ্চিম বাংলাতেও ওয়েব সিরিজ এখন প্রচলন হয়েছে এবং সারা বিশ্বব্যাপী ওয়েব সিরিজের বড় বড় নায়ক নায়িকারাও এখন কিন্তু ওয়েব সিরিজ করছেন এবং সমানভাবে জনপ্রিয় হচ্ছে বিভিন্ন ওয়েব সিরিজ। সেরকম ওয়েব সিরিজ করার মতো কোনো চিন্তা ভাবনা কি রয়েছে? হ্যাঁ, ওয়েব সিরিজ বেঙ্গলি, আমাদের বাংলাদেশও, আপনাদের হইচই হইচই চলছে, বাংলাদেশে আছে, এটি সারা ওয়ার্ল্ড ওয়াইডই অনেক জায়গায় এটি মানে এই নতুন ট্রেন্ডটা চালু হয়েছে, ধারাটা চালু হয়েছে। ওয়েব সিরিজ নিঃসন্দেহে আমি মনে করি এটি একটি ভালো প্ল্যানিং বা ভালো একটি প্রকল্প, যদি সেটাকে পজিটিভলি নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। যেহেতু খণ্ডকালীন চিত্র, এটা সেলুলয়েড, আসলে আরো ভালো করে বলতে পারতাম যখন পড়াশোনা করেছিলাম ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্টের উপরে, সৌভাগ্য হয়েছিল ক্ষুদ্র হিসেবে আর কি। সে দৃষ্টিভঙ্গি থেকে আমি বলতে পারি যে ওয়েব সিরিজের যদি নান্দনিকতা থাকে, বিষয়বস্তু থাকে, মানে বিশেষ করে সিনোপসিসটা ভালো হয়, তাহলে চলুক না, এটা ভালো। আপনাকে আমরা কবে দেখতে পারবো সেরকম দুর্দান্ত হয়েছে? যেমন আমরা ইদানিং দেখলাম কারাগার খুব সফল হয়েছে, এরকম কোনো প্ল্যানিং বা প্রজেক্ট রয়েছে কি? আমার ওয়েব সিরিজের অফার এসেছিল মাঝখানে একবার, তখন আবার আমার ছোট বোন অসুস্থ হয়ে গেল, ওকে নিয়ে স্কোয়ারে দৌড়াদৌড়ি, মানে বাংলাদেশে একটা ইয়ে আছে হসপিটাল, জি। তারপর একটা পর্যায়ে আবার ওর অপারেশন, এগুলো বিষয়ে আমাকে, মানে আমরা তো এক ভাই বোন, মানে আমাকেই মূলত মানে বিষয়গুলো হ্যান্ডেল করতে হচ্ছে। হ্যাঁ, হয়, দেখা যায় কোনো জায়গায় ঘুরতে যাব, আড্ডা দিতে যাব, এখন আর পারি না আগের মতো। আচ্ছা, একটা সময় কিন্তু আমি ব্যাপক পরিমাণ আমার ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে, ইউনিভার্সিটি লাইফে তো আমি খুব মানে বন্ধু বৎসল ছিলাম। তার পরবর্তী সময়ে এসে যখন ফিল্মে, তখনও মানুষের সাথে,
সবার সাথে আমার আড্ডা দেওয়া হতো, ওই যে ফ্রান্সে যেরকম মানুষ খুব আড্ডা একটা দিয়ে। তো এখন একটু এই জন্য এই চিন্তা করলাম যে একটা ওয়েব সিরিজ আমি কাজ করব, তখন আমার কি বলে এটাকে শিডিউলটা যদি আমি পারফেক্টলি না দিতে পারি তখন আমার একটা বদনাম হয়ে যাবে। আবার এদিকে দেখা যাচ্ছে বাংলাদেশেও কাজ করছি, আবার ভারতেও কাজ করা হচ্ছে, কলকাতায় কাজ করছি, নবদ্বীপে করছি, নদিয়ায় করছি, আবার দেখা যাচ্ছে যে সামনে কোনো ডান্সের রিয়েলিটি শো হচ্ছে, সেটা জাজ হিসেবে আছি। আগেও দুটো ধরনের এপিসোডে কালার্স বাংলায় যাচ্ছে। তো এই সকল কারণে মানে এই যে যেটা যেটা লং টার্মের যে প্রজেক্টগুলো আছে সেগুলোকে এখনো ধরছি না। ইচ্ছে কি আছে আগামী দিনে? আগামী দিনে ইচ্ছে আছে, দেখি যদি উপর আল্লাহ চাই, মহান রাব্বুল আলামিন যদি চান, তাহলে যদি আমি সিনকে বুঝি। আমার প্রথম মানে কি, আমি গল্প দেখি, একদমই গল্পটা হচ্ছে মূল ফ্যাক্ট। আমি অভিনয় করব, অভিনয় করে আমি বদনাম কামাবো, এটা আমার পক্ষে পসিবল না। আমি একটা ওয়েব সিরিজ করব, ধরুন সেই ওয়েব সিরিজে অনেক সময় অনেক সিকোয়েন্স আছে যেটা একটু মানে আপত্তিকর বা সেই বিষয়টা মানে আমার দর্শকরা হয়তো বা আমার কাছ থেকে প্রত্যাশা করবে না, সেজন্য আমি আর কি একটু হিসেব কষিয়ে মুভ করবো। আমরা দাদা অনেক সময় দেখতে পারি খেলা থেকে চলচ্চিত্র থেকে যারা অভিনেতা অভিনেত্রী বা খেলোয়াড় যারা আছেন তারা রাজনীতিতে পা দেন, তো সেরকম কি কোনো ইচ্ছে রয়েছে? আচ্ছা, এই বিষয়টি এটি একটি মানে কি বলে এটাকে, খুব মানে দারুণ একটা জায়গা আপনি হিট করেছেন আমাকে, ঠিক আছে, দারুণ একটা জায়গায় মানে টাচ করেছেন। মূলত হচ্ছে আমি যেই ক্যারিয়ার এসেছি আর কি, মানে আমি যেই প্রফেশনে কাজ করছি, মূলত এই প্রফেশনটা আমার ফ্যামিলি পছন্দ করে না, ফ্যামিলির বিরুদ্ধে করতে হচ্ছে। মানে আমরা তো একটু মানে পরিবারের দিক দিয়ে কনজারভেটিভ ফ্যামিলি, একদম। তো এই বিষয়টা আমি বর্তমানে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, মানে এই মুহূর্তে আমি সংগঠনের সাথে সম্পৃক্ত আছি, বা ধরুন সোশ্যাল যে ব্যাপারগুলো আছে, সোশ্যাল কাজগুলোর সাথে আমি সম্পৃক্ত আছি, বাট রাজনীতির সাথে নেই। যে কেউ বলতে পারবে না যুবরাজ ভাই অমুক দল করছে বা অমুক দল করছে বা অমুক দল সাপোর্ট করছে, এমন ইনশাল্লাহ মনে হয় কেউ বলতে পারবে না। কারণ আমি চিন্তা করছি এই মুহূর্তে যে আমি শিল্পী, আমাকে শৈল্পিক কাজ করতে হবে। আর আমি যেহেতু মানবাধিকারের সাথে সম্পৃক্ত আছি, যতটুকু পারি শারীরিকভাবে মানসিকভাবে যতটুকু সম্ভব হয় আমি একটু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আপনার সামাজিক কাজকর্ম করতেই ভালো লাগে? জি, এটা ভালো লাগে। আর ফ্যামিলি হয়তো আমার রাজনীতি কিছু থাকতে আছে, হ্যাঁ, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে মনে করুন যে রাজনৈতিক বিষয় এটা কিন্তু ফিউচার, মানে সামনে সময় বলে দেবে কি হবে না। জি, আমরা তো অনেকক্ষণই কথা বললাম এই বলিউডের সিনেমা বা আমাদের এই টলিউডের সিনেমা, মানে পশ্চিমবাংলার সিনেমা, মুভিজ বা নাটক বা সেটা কি গান সেগুলো দেখা হয় বা শোনা হয়? হ্যাঁ, আমি শুনি, আমি পশ্চিমবঙ্গের গানও শুনি, বিশেষ এই যে আসাম, কুচবিহার, তারপরে বলিউডের তো শোনা হয়, কর্ণাটক ফিল্মে শোনা হয়, এই তারপর দেখা হয়, তারপর আপনার মাদ্রাজে। আমি মোটামুটি আমার অনেকই কের অভিনয় ভালো লাগে। কোন আমাদের বাংলার কোন নায়ক ভালো লাগে বা কোন নায়ক কার অভিনয় দেখতে ভালো? আমি যদি এই টালিগঞ্জের কথা বলি তাহলে এখানে বলবো যে আমাদের সম্মানিত শ্রদ্ধেয় আমার জায়গা থেকে প্রসেনজিৎ দা, আমার গোম্বাদার অভিনয় ভালো লাগে। হ্যাঁ, তারপর ওনার অভিনয় ভীষণ ভালো লাগে। এদিক দিয়ে জিদ্দার অভিনয় ভালো আছে, জিদ্দার অভিনয় ভালো লাগে। ভিক্টর ব্যানার্জি দ্বারা উনি দুর্দান্ত অভিনেতা। জি জি। অরুণ চৌধুরী ডিরেক্টর পরিচালক ছিলেন, অঞ্জন চৌধুরী, ওনার ফিল্মগুলো ফিল্মগুলো ভালো লাগে। তারপরে হরনাথ চক্রবর্তী দাদা, ওনাদের ফিল্মগুলো, স্বপন সাহা দাদা বিশেষ করে ওনার ফিল্মগুলো ভালো লাগে। মানে স্বপন সাহার সঙ্গে আপনার একটা ভালো রিলেশন, স্বপন সাহার কোনো সিনেমাতে কি দেখতে পারবো? জি, স্বপন সাহা দাদার সাথে আমার একটা ভালো রিলেশন আছে। উনি আমার বড় ভাই, দাদা এবং আমার গুরু যদি বলি, উনি আছেন। স্বপনদার সাথে আমার অনেক আগেই ফিল্ম হয়ে যেত। আচ্ছা, একটু মিস্টেকেনের জন্য, মানে তখন মানে উনি একজনকে দায়িত্ব দিয়েছেন, উনি দায়িত্বটা পালন করেননি, যে কারণে ওই ফিল্মটা আমার হয়নি। তখন চিরঞ্জিত আর আমি ওই ছবিতে
চিরঞ্জিত দা ছোট ভাই হিসেবে। আচ্ছা। মানে দুটো হিরো তো, মানে আমি আর কি। তো ওই প্রজেক্ট আমার হয়নি, তো নেক্সট আবার দেখা যায়। হ্যাঁ, কোচবিহারে এসেছেন। কোচবিহারে এই সম্প্রতি এখনো প্রায় 210 বছর পুরনো রাসমেলা চলছে। আপনাদের বাংলাদেশ থেকেও অনেক লোক আসেন ঘুরতে, দোকান এখানে থাকে। রাসমেলা দেখার কি সুযোগ হয়েছে? হ্যাঁ, আমি রাসমেলায় গিয়েছিলাম আমাদের মন্ত্রী মহোদয়ের আমন্ত্রণে। স্যার আমাকে আমন্ত্রণ করেছিলেন, আমি রাসমেলায় গিয়েছিলাম। সেই সময়টা আমি শুটিং করছিলাম ওই মেলার মধ্যেই। আচ্ছা, মানে রাত্রিবেলা আচ্ছা। শুটিং করছি, তখন স্যার মানে এসে করছেন। তো ওই শুটিং এর ফাঁকে আমি রাসমেলা গিয়েছি। আবার উনি আমাকে মঞ্চে উঠিয়েছেন। মানে ওরা সবাই বলতেছে মঞ্চে একটু হলে উঠতে হবে। আচ্ছা। এবার আমার তো শর্ট চলতেছে, বলে যে কিছুক্ষণের জন্য, অল্প সময়ের জন্য হলে উঠুন। পরে স্যার আসছেন, তারপর উঠলাম। ওঠার পর সবাই বলতেছে একটু মানে না, একটা ডায়লগ দিতে হবে। ও মানে বিশেষভাবে অনুরোধ করছে সবাই। স্যার বলে যুবরা দাও। পরে যাই হোক আমি দিলাম। দেওয়ার পর দেখলাম ওনাদের খুব ভালো একটা অ্যাপ্রোচিং। পরে সাথে সাথে আবার ওই যে কন্টিনিউটি ড্রেস কন্টিনিউ চেঞ্জ করে শুটিং এ জয়েন করতে হলো। এই হচ্ছে ব্যাপার। এটা অনেক বিখ্যাত একটা মেলা। কেমন লাগলো রাসমেলা? কেমন লাগলো? রাসমেলা তো নিঃসন্দেহে এটি ঐতিহ্যবাহী একটা মেলা। আর এই মেলার যে আয়োজন বা যে যারা আয়োজকের দায়িত্বে আছে ওরা সবাই ভালো, ওনাদের প্রতি মানে কৃতজ্ঞতা আছে। এবং এই মেলার সঙ্গে কিন্তু কানেকশন আছে বাংলাদেশেরও কানেকশন। আমি শুনেছি বাংলাদেশে বেশ কিছু স্টল এখানে এসছে, নারায়ণগঞ্জে, মিরপুরে, এবং আরো বেশ প্রচুর শাড়ির স্টল আছে। কাতানের উপরে আসছে, বেনারসে এসছে। ওনাদের কয়েকজন আমার সাথে দেখাও করছে ওখানটায়, যে ভাই যুবরাজ ভাই আমার বাড়ি বাংলাদেশ অমুক জায়গায়, বা এটা অনেকগুলো স্টল এসছে। চর্চায় উঠে এসেছে যে বাংলাদেশের পদ্মা সেতু। জি জি। তো লোকে যাচ্ছে, বাংলাদেশের গর্ব হিসেবে মনে করছেন পদ্মা সেতুকে? হ্যাঁ, আমি পদ্মা সেতু হতে মানে যোগাযোগ ব্যবস্থায় একটা বিশাল বৈপ্লবিক পরিবর্তন যাকে বলে। আমি নিজে অ্যাস্টনিশিং হয়ে গেছি যে মানে যেখানে এত সময় লাগতো সেখানে সময়টা অনেক কমে এসছে। তো এই জন্য আমি বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই। বর্তমান সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ম্যাডাম, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। যোগাযোগ ক্ষেত্রে এটা ভালো ভূমিকা পালন করছে। হ্যাঁ, আমার কথা হলো মনে করুন যেটা পজিটিভ সেটা পজিটিভ তো বলতে হবে। ট্যুরিজমের ক্ষেত্রে কতটা আরো সুবিধা হওয়া উচিত দুই দেশেরই মনে করছেন? কোন কোন জায়গাগুলো আরো বিশেষভাবে নজর দেওয়া উচিত? আপনি একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে উভয় দেশেই যাতায়াত করেন, আপনার কোন কোন জায়গাগুলো মনে হয় এই দেশ বা ওই দেশ, কোন জায়গাগুলো মানুষের জন্য যাতে যাতায়াত বা ঠিক মতো করতে পারে এবং ঘুরতে পারে দুই দেশেই, কোন কোন জায়গাগুলো খুব ধ্যান রাখা উচিত, লক্ষ্য রাখা উচিত সরকারের? জি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার খুবই দামি একটি কথা বলেছেন। আসলে এখন না, এই করোনার পর সারাটা পৃথিবী কেমন জানি মানে একটা এলোমেলো হয়ে গেছে। তো তার মধ্য দিয়ে যদি কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানে দু দেশের মধ্যে যাতায়াতে, ট্যুরিজমের ক্ষেত্রে, কারণ পর্যটক বা পর্যটন শিল্প এটা কিন্তু একটা শিল্প, অনেক শিল্প এবং খুব দামি শিল্প, খুবই দামি শিল্প। মানে অনেক ওয়ার্ল্ডের অনেক দেশে আছে, আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি, যারা চলছে, রাইট, অ্যাবসলিউটলি তাদের ইকোনমি পর্যটন। তো এই ক্ষেত্রে ধরুন দেখা যাচ্ছে যে আমি আমার জায়গা থেকে বলছি, আমার অনেক দাদা আছে, ভাই আছেন ভারতীয়, আমার আত্মীয় বা মানে যেই জায়গাটা বা আমার এখানটায় আছে, যোগাযোগের ক্ষেত্রে যে ইমিগ্রেশনের যে ব্যাপারটা আছে এখানে বাই এয়ার অর বাই রুট অথবা বাই ট্রেন যদি বলি, আমরা ট্রেনে বোধহয় নতুন হ্যাঁ চলছে, এটা চালু হয়েছে নতুন, ওই যে শিলিগুড়ি অবধি, এটা একটি ভালো সংযোজন হয়েছে। তো এই সংযোজনটা ভালো করেছে। আর আরেকটা হচ্ছে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে, সেখানে একটা মানে একটু সময় ক্ষেপণটা তাড়াতাড়ি যেন হয়। হ্যাঁ, সময় ক্ষেপণটা। পর্যটন শিল্প আপনি কি মানে যদি মানুষ যাতায়াত করে বাংলাদেশ এবং পশ্চিমবাংলা বা ভারতবর্ষে, পর্যটন শিল্প মনে আরো কতটা এগোতে পারে মনে হয় আপনার? এবং পর্যটন শিল্প বাংলাদেশে এবং যদি ভারতের যদি ইসে হয়, এটা ব্যাপক একটা, আমি আমার মানে ক্ষুদ্র জ্ঞান থেকে বলছি,
আমার কথা ভুল হলে ক্ষমা করে দিবেন সুপ্রিয় দর্শকরা। পর্যটন শিল্প আসলে একটা খুবই দামি শিল্প, যে কথা আমরা সবাই জানি। এইটা যদি কে ডেভেলপ করা যায়, আমাদের দেশে যেমন কক্সবাজার পৃথিবীর সবচাইতে বৃহত্তর সমুদ্র সৈকত। তারপরে ধরুন এখন আসা হচ্ছে সাজেক, রাঙ্গামাটি, বান্দরবন, চিটাগং মানে পতেঙ্গা সিপো যেটা, সিলেট আছে, মাধবকুণ্ড, জাফলং, তারপর বিয়ানীবাজারে আছে এসে, আরো অনেকগুলো হয়েছে, আমার যাওয়ার সৌভাগ্য হয়নি রিসেন্টলি, যেগুলো বেশ কিছু মানে আছে। তারপরে আরো অন্যান্য ডিস্ট্রিক্টেও আছে দর্শনীয় দেখার মতো মানে স্থাপত্য শিল্প, অনেক কিছুই, মানে সকল ধর্মের মুসলিম ধর্ম বলুন, হিন্দু ধর্ম বলুন, আর অন্যান্য ধর্ম বলুন, খ্রিস্টান ধর্ম বলুন, ঠিক আছে, সবারই অনেক মানে আছে, ওদের পুরনো স্মৃতি আছে। তো সেই গুলোকে যদি একটু মনে করুন যে করা যায়, কি বলে এটাকে, মানে সংস্কার এবং পজিটিভলি এটাকে প্রতিফলন পর্যটন ক্ষেত্রতে যদি তুলে ধরা যায়, তাহলে এটা দারুণ ইস্যু হবে। আর ভারতের কথায় যদি আমি আসি, ভারতে তো এখানে তো আরো প্রচুর রয়েছে, কারণ দেশ বড় এবং আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং থেকে শুরু করে বিভিন্ন জায়গা রয়েছে, আমাদের ডুয়ার্স রয়েছে, কোচবিহার থেকে ডুয়ার্সে প্রচুর জায়গা রয়েছে ঘোরার মতো, সুন্দর জায়গা রয়েছে। দাদা অনেক কথা বললাম, আরো কথা তো হতেই থাকবে, আপনারও কাজ রয়েছে। একটা ডায়লগ তো আমরা শুনবো অবশ্যই, স্টেজে যেহেতু দিয়েছেন, আমাদের দর্শকরাও কি একটা ডায়লগ শুনতে পারবে না? একটা আমাদের আর্জি থাকলো। বাংলাদেশের একটি বিখ্যাত পার্ক আছে, নাম হচ্ছে রমনা পার্ক, নাম শুনেছেন অবশ্যই। তো আমি রমনা পার্কে কাগজ টুকাই, এক ভদ্রলোকের সঙ্গে দেখা, মানে এটা শুটিং এ আমি বলছি, শুনুন না। তো এক ভদ্রলোকের সঙ্গে দেখা, উনি আমাকে বলতেছে তুমি আমেরিকা যাইবা। আমি তো কাগজ টুকাই, ওই রমনা পার্কে কাগজ টুকাই, ওই যে কাগজ টুকাই না, ওই কাগজ টুকাই দিচ্ছি। টোকাই যাকে বলে, হ্যাঁ। তুমি আমেরিকা যাইবা, কে অনেক বড় লোক হইতে পারবা। আমি ওনারা কইলাম আর কি, ভাই বড় লোক হইতে কার না মনে চায়, আমারও তো মন চায়, বালা খাই, বালা কাপড় চুপড় করি, কিন্তু চাইলে কি সবাই, জন্মের পরে বাবারে দেখি নাই, 3 বছর বয়সে মায় আমারে থুইয়া আরেক বেটারে বিয়ে করে চলে গেছে। এই দেশের আলো বাতাসের মধ্যে আমি বড় হয়েছি, চুরি ডাকাতি করি নাই, সব সৎভাবে বাইসা থাকটের লেগা, এই সৎভাবে বাইসা থাকটের লেগা এই কাগজ টুকানোর কাপ লইছি। মাঝে মাঝে ইচ্ছা হয় নিজের নিজে বাইরে ফেলি, এত কষ্ট আর অপমান আর ভাল লাগে না, সব আর ভাল লাগে না। আমি আমার দেশ চাই না, অন্য কোথাও যাবো না, সব অন্য কোথায় যাবো না। আমি আমার দেশে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, যাবো অনেক ভালোবাসি। একদমই মানে সত্যি তিনি যে জাত অভিনেতা, তার কিন্তু তিনি আমি দেখলাম এবং দর্শকরা তো অবশ্যই দেখে। দাদা এত সুন্দর অভিনয়, সত্যি আগামী দিনে আপনি আরো অনেক বড় জায়গায় যাবেন, আরো আমাদের শুভকামনা আপনাদের সঙ্গে থাকবে, আপনার সঙ্গে রইল। এবং শেষ করার আগে যদি আপনি কিছু আমাদের এই পশ্চিমবাংলার বাসীদের জন্য যদি কিছু বলেন। জি, অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনার জন্য, অন্তরে অন্তঃস্থল থেকে। আর যেহেতু করোনাকালীন সময় পার হয়ে আমরা এই সময়টায় আমরা আসতে পেরেছি, বা এই অবধি আমরা জীবিত আছি, তো আমাদের ইনশাল্লাহ সকল আমার যারা শুভানুদ্দয়ী আছেন, আমার যারা এখানকার বন্ধু, আমার দাদা ভাই আছেন, যারা আমাকে সহযোগিতা করছেন আমার এগিয়ে যাওয়ার পথে, আমার সুহৃদ স্বজন, সবার জন্য, আমার বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের যারা আমার আত্মীয় স্বজন বা বিশ্বকাপ যারা আমার ওয়াইলুসার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে আজকের এই যুবরাজকে এই পর্যায় পর্যন্ত আসতে সহযোগিতা করেছেন,
সকল সংগঠন, সকল ব্যক্তিত্ব এবং প্রবাসী যারা আছেন সবার জন্যই আমার অনেক অনেক ভালোবাসা। আমার বিভিন্ন পোস্ট যারা শেয়ার করেন, আমার বক্তব্য যারা শেয়ার করেন, কমেন্টস করেন, ওনাদের জন্য অনেক অনেক আন্তরিকতা। সবার জন্য মানে আমি আশীর্বাদ করি, উপর আল্লাহর কাছে দোয়া করি, মহান রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। আমরা এতক্ষণ জনপ্রিয় অভিনেতা বাংলাদেশের এবং ভারতবর্ষের যৌথ ভাবে তিনি কাজ করেন। আমরা আগেই পরিচয় দিয়েছি শুরুতে, তার অনেক কথা শুনলাম, তার মনের কথা শুনলাম, তার একদম খুব নিজের সামনে থেকে তার দুর্দান্ত একটি ডায়লগ অভিনয় আমরা শুনলাম, মনোমুগ্ধকর। আপনারা পূর্বোত্তর দেখতে থাকুন এবং পূর্বোত্তরে আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি আমি আপনাদের সঙ্গে নতুন নতুন অতিথিদের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য। আমাদের ওয়েবসাইট রয়েছে www.purvottor.in, সেখানে গিয়ে আপনারা সারাদিনের খবর আপনারা দেখতে পারবেন। ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমাদের পত্রিকা রয়েছে পূর্বোত্তর, সেখানেও আপনাদের আপডেট আপনারা পাবেন। এবং যাওয়ার আগে আবার যুবরাজ দাকে বলবো, যুবরাজ দা আবার দেখা হবে, আবার কথা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো আঙ্গিকে, এবং এতটা সময় আপনি আপনার বিজি শিডিউলের মধ্যে আমাদের এই চ্যানেলকে দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবং আমরা আপনার আগামী দিনের আপনি আরো এগিয়ে যান, আপনার সুনাম হোক, সমৃদ্ধি হোক, প্রসিদ্ধি হোক, সেই আশাই আমরা করব। ইনশাল্লাহ আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপনিও শারীরিকভাবে সুস্থ থাকবেন, সাবধানে চলাফেরা করবেন। আর অনেক ভালো লাগছে যে করোনার পর আবার দেখা হয়েছে আপনার সঙ্গে আমার, এইটার জন্য বিধাতাকে প্রতি কৃতজ্ঞতা। দেখা তো নাও হতে পারতো, একদমই আমরা বেঁচে আছি, সেটাই বড় কথা। তো সেজন্য আপনি অনেক ভালো থাকবেন। অনেক ভালো লেগেছে, অনেক ভালো লাগছে আপনাকে দেখে এবং আপনার এই চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি ধন্যবাদ। আমরা আশা করবো আগামী দিনে আবার যুবরাজ দাকে সঙ্গে পাবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।